আপনারা কি কখনো ভেবে দেখেছেন বাংলাদেশে ভবিষ্যতে কি হবে? যে কোনো সমস্যা কিংবা দুর্যোগ হলে আমরা দেশকে গালি দিয়ে বলি এই দেশের ভবিষ্যৎ অন্ধকার, কিন্তু আসলেই এই দেশের ভবিষ্যৎ অন্ধকার নাকি উজ্জ্বল তা কি কখনো গুরুত্ব সহকারে ভেবে দেখেছেন? খুব দূরে যাওয়া লাগবে না, যদি বলি 2050 সালে বাংলাদেশের চিত্র কেমন হবে, আপনারা হয়তো এর উত্তর অনেকে দিতে পারবেন না। দেশ নিয়ে এত দূরের চিন্তা ভাবনা করার অবকাশ আমাদের অনেকের কাছেই নেই। বাংলাদেশের চিত্র 2050 সালে কেমন হতে চলেছে তা একেবারে অজানা কোনো বিষয় নয়। বাংলাদেশ হবে ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ এখন আমাদের লক্ষ্য উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করব। বিভিন্ন সংস্থার প্রকাশ্য প্রতিবেদন থেকে এই বিষয়ে ধারণা আমরা মোটামুটি পেতে পারি। তো চলুন এ সকল প্রতিবেদনের আলোকে দেখে আসি 2050 সালে বাংলাদেশ কেমন হবে। 2050 সালের মধ্যে বিশ্বের 23তম বৃহত্তম অর্থনীতি হতে পারে বাংলাদেশ। একটি ওয়েবসাইট তাদের রিপোর্টে ভবিষ্যৎবাণী করেছে যে 2030 সালের মধ্যে বাংলাদেশ পরিণত হবে বিশ্বের 28তম বৃহত্তম অর্থনীতি। বাংলাদেশের সামনে আরো সম্ভাবনা রয়েছে 2050 সালের মধ্যেই বিশ্বের 23তম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার। 2016 সালে বাংলাদেশের জিডিপির পরিমাণ ছিল $294 বিলিয়ন। এটি 2030 সালে বেড়ে দাঁড়াবে $594 বিলিয়ন। এবং অবাক করা বিষয়টি হচ্ছে 2050 সাল আসতে আসতে এটি বেড়ে দাঁড়াবে $3064 বিলিয়ন। 2022-23 অর্থ বছরে বাংলাদেশ গার্মেন্টস সেক্টরে এক্সপোর্ট করেছিল $47.38 বিলিয়ন এবং 21-22 সালে রেমিটেন্স খাত থেকে আয় করেছিল প্রায় $42.61 বিলিয়ন। 2023 সাল পর্যন্ত বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল প্রায় $29 বিলিয়ন। আপাত দৃষ্টিতে এই সংখ্যাগুলোকে বেশ সম্ভাবনাময় মনে হলেও মুদ্রার অপর পিঠে নেতিবাচক দিকগুলো একেবারে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। একদিকে পরিসংখ্যানগুলো যেদিকে নির্দেশ করে বাংলাদেশের অসাধারণ জাতীয় আয়, ক্রমবর্ধমান রপ্তানি খাত এবং বৈদেশিক মুদ্রা প্রবাহের দারুণ চিত্র, অন্যদিকে এই সকল পরিসংখ্যান জানান দেয় না বাংলাদেশের অন্যান্য বিভিন্ন সেক্টরের খুবই খারাপ দৈন্য দশা, ধারণ ক্ষমতার অধিক নগরায়ন, জনসংখ্যা বিস্ফোরণ, অপর্যাপ্ত পুষ্টি, স্বাস্থ্যসেবার দুর্বলতা, প্রাকৃতিক দুর্যোগের মুখে নাজুক অবস্থা, এছাড়া বেকারত্ব বৃদ্ধি, অসামাজিক কর্মকাণ্ডের উত্থান, ভঙ্গুর অবকাঠামো ইত্যাদি। এই মুহূর্তে বাংলাদেশের 40% জনসংখ্যা শহরে বসবাস করে থাকে। নগরায়ন হচ্ছে মানব সভ্যতার চরম নিয়তি, এই কথা অস্বীকার করার উপায় নেই, কিন্তু নগরায়নের ফলে বিকশিত শহরগুলো টেকসই হওয়া জরুরি, যা বাংলাদেশের বেলায় ঘটেনি। খোলা মাঠ, নদী, খাল সহ অন্যান্য জলাশয়গুলো ক্রমশই হারিয়ে যেতে বসেছে। নদী এবং নদী প্রবাহ প্রতিনিয়ত সংকুচিত হচ্ছে। বাংলাদেশের নদীগুলো শুকিয়ে যাচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে নদীতে একাধারে পলি জমা, অন্যদিকে কলকারখানার বর্জ্য পদার্থ এই নদীতে এসে পড়ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের করা এক জরিপ অনুযায়ী বাংলাদেশে বর্তমানে 310টি নদী রয়েছে, যার মধ্যে 175টির অবস্থা নিদারুণ শোচনীয়। এর মধ্যে মৃতপ্রায় নদী রয়েছে 65টি। বাংলাদেশের 80% নদীরই যথাযথ গভীরতা নেই। বাংলাদেশ সরকার যদি এই নদীগুলোকে দূষণ এবং ভূমি দখলের হাত থেকে বাঁচাতে না পারে, তাহলে 2050 সাল আসতে আসতে অধিকাংশ নদী খালে পরিণত হবে আর বাংলাদেশ আস্তে আস্তে হয়ে উঠবে মরুভূমি। ইউএনডিপির একটি প্রতিবেদনে বলা হয়েছে 2050 সাল আসতে আসতে বাংলাদেশের জনসংখ্যা হবে 23 থেকে 25 কোটি। বর্তমানে বাংলাদেশে প্রতি বছর 20 লক্ষ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আর এ কারণে দেশে প্রতি বছর 1% করে ফসলি জমি নষ্ট হচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশে 8 মিলিয়ন হেক্টর এমন জমি রয়েছে যেগুলো চাষাবাদ যোগ্য। এর মধ্যে 88% জমিতে চাষাবাদ করা হচ্ছে, ফলে ফসলি জমি বিস্তৃত করার সুযোগ খুবই সীমিত। একদিকে রয়েছে জনসংখ্যার বিস্ফোরণ, অন্যদিকে রয়েছে অপরিকল্পিত নগরায়ন। সব মিলিয়ে দেশের অধিকাংশ বড় শহরে যানজটের সমস্যা আকাশ ছুঁয়েছে। প্রতিদিন যানজটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে দেশের সাধারণ জনগণকে, যার ফলে প্রতিদিন নষ্ট হয় হাজার হাজার কর্মঘণ্টা। যে কোনো শহরে যাতায়াত অবকাঠামো ঠিক রাখার জন্য 25% সড়কের প্রয়োজন, কিন্তু বাংলাদেশের বড় শহরগুলোতে 6 থেকে 7% রয়েছে। 1.5 লক্ষ বর্গ কিলোমিটারের কম আয়তনের এদেশে প্রায় 17 কোটি মানুষ বসবাস করে, আর এটি কোনোভাবে বসবাসের উপযোগী নয়। 2050 সালে যদি এই জনসংখ্যা 23 থেকে 25 কোটিতে গিয়ে দাঁড়ায়, তখন দেশের যাতায়াত ব্যবস্থা কেমন হবে সেটি ভাবতেই গা শিউরে ওঠে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের একটি রিপোর্ট অনুযায়ী জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের অর্থনীতি অন্য যে কোনো দেশের অর্থনীতির তুলনায় সব থেকে বেশি ঝুঁকির মুখে রয়েছে। যদি এভাবে জলবায়ু পরিবর্তন হতে থাকে, তাহলে 2050 সালে বাংলাদেশের জিডিপি 2% কমে যাবে। বাংলাদেশের সমুদ্র পৃষ্ঠের উচ্চতা আর 3 ফিট বৃদ্ধি পেলেই বাংলাদেশের অন্তত 20% মানুষ পানির নিচে তলিয়ে যাবে। এর ফলে একাধারে যেমন ফসলি জমি কমে যাবে, ঠিক তেমনই 2050 সালের মধ্যেই 3,50,00,000 মানুষ বাধ্য হবে তাদের বাসস্থান পরিবর্তন করতে। জলবায়ু পরিবর্তনের ফলে সব থেকে বেশি প্রভাব পড়বে বাংলাদেশের কৃষির ওপরে। ধান উৎপাদন কমে যাবে 8% এবং গম উৎপাদন কমে যাবে 32%। ফলে দেশে
দেশে দেখা দিবে খাদ্য সংকট। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি রিপোর্ট অনুযায়ী প্রতিযোগিতা সক্ষমতা সূচক 2023 অনুযায়ী বিশ্বের 140টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 105তম। দুর্বল অবকাঠামো ব্যবস্থার কারণে এদেশের উদ্যোক্তাদের লম্বা সময় অপেক্ষা করতে হয় গ্যাস এবং বিদ্যুৎ সংযোগ পেতে, যার ফলে নতুন শিল্পক্ষেত্র গড়ে তোলা অনেক সময় সাপেক্ষ ব্যাপারে পরিণত হয়। দুর্বল অবকাঠামোর প্রভাব পড়ে দেশীয় এবং বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রেও। এ সময় বিনিয়োগ খাতে বাংলাদেশ খুবই খারাপ সময় পার করছে। 2022-23 অর্থ বছরে জিডিপির অংশ হিসেবে বিনিয়োগ ছিল 31.57%, যেটি 2021-22 অর্থ বছরের 31%-এর চেয়ে খানিকটা বেশি ছিল। কিন্তু এই বৃদ্ধি যথেষ্ট না হওয়ায় বাংলাদেশের সমৃদ্ধির চাকা এখনো কাঙ্ক্ষিত সচলতা লাভ করেনি। পাশাপাশি নতুন চাকরির বাজারও বিস্তৃত হচ্ছে না। বিবিএস এর করা সাম্প্রতিক শ্রম শক্তির জরিপ অনুযায়ী যে শিল্প ছিল 2000 থেকে 2004 সালের মধ্যে সবথেকে বড় চাকরির বাজার, এই সকল শিল্প সাময়িক বছরে খুব বেশি চাকরির ব্যবস্থা করতে পারছে না। চাকরি না পেয়ে এবং অন্যান্য কোনো সুযোগ সুবিধা না থাকার কারণে বাংলাদেশের বেকারদের মধ্যে নতুন নতুন প্রবণতার সৃষ্টি হচ্ছে। প্রবণতা তৈরি হচ্ছে দেশ ছেড়ে যাওয়ার। তারা ভাগ্যের সন্ধানে বিভিন্ন ঝুঁকিপূর্ণ যাত্রার মাধ্যমে বিদেশের মাটিতে পাড়ি জমাচ্ছে। দেশের মোট জনসংখ্যার প্রায় 30%ই কিশোর এবং তরুণ। এই সকল কিশোরের মধ্যে 25% এখন নিষ্ক্রিয়, মানে এই 25% পড়াশোনা করছে না, আবার অর্থ উপার্জনের মতো কোনো কাজও করছে না। তারা শুধু বসে বসে খাচ্ছে। দেশের শিক্ষিত যুবকেরা সব থেকে বেশি বেকারগ্রস্ত হচ্ছে। দারিদ্র সমস্যার কথাও ভুলে গেলে চলবে না। এখনো প্রতি 4 জনের মধ্যে একজন বাংলাদেশি দারিদ্র সীমার নিচে বসবাস করে থাকে, আর 15% এমন মানুষ রয়েছে যারা চরম দারিদ্রতার নিচে বসবাস করে থাকে। এভাবে সমাজে অসাম্য, সমাজ বিরোধী কর্মকাণ্ড, দুর্নীতি ইত্যাদির উত্থান ঘটছে। এর ফলে দেশের সামগ্রিক উন্নয়ন ব্যাহত হচ্ছে। সবশেষে একটি প্রশ্ন আবারও করতে হচ্ছে, 2050 সাল নাগাদ এসব সমস্যার কোনোটি কি কমবে কিনা? অবস্থার কি কোনো ইতিবাচক পরিবর্তন ঘটবে না? সম্ভাব্য অনেকগুলো ভবিষ্যৎই আমাদের সামনে রয়েছে। শেষ পর্যন্ত কোনটি বাস্তবে ঘটবে তা এখনই বলা যাচ্ছে না, তবে এগুলো আজকের ভবিষ্যতের উপরে নির্ভর করছে। আজকে আমরা যে সিদ্ধান্ত নেব সেই অনুযায়ী আমাদের ভবিষ্যৎ রচিত হবে। নিজ নিজ অবস্থান থেকে আমাদের প্রত্যেকেরই উচিত সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা, আর নয়তো 2050 সাল নাগাদ যখন একটি নতুন প্রজন্ম আসবে তখন তাদেরকে একটি বাসযোগ্য বাংলাদেশ উপহার দিতে পারবো না। বাংলা রচনায় তারা আর লিখতে পারবে না, সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ।